Hello and welcome to a very interesting episode of Fandada. অপারেশন সিন্দুর আমরা জানি যেটা ইন্ডিয়া লঞ্চ করেছিল সেটা আপাতত বন্ধ আছে, কিন্তু এই অপারেশন সিন্দুরে কিভাবে আমরা নাস্তানাবুদ করলাম পাকিস্তানকে। মাত্র 3 দিনে যুদ্ধ শেষ করে দিল ভারত। কিভাবে গ্লোবাল বেইজ্জতি হলো চীনের, গোটা বিশ্বজুড়ে বেইজ্জতি। এতদিন ধরে চীন তাদের যে ইমেজ তৈরি করেছিল সেই ইমেজ পুরো ভেঙে খান খান হয়ে গেছে। দেখাবো আপনাদের, তার সঙ্গে এটাও দেখাবো যে কোন স্ট্র্যাটেজিতে বাজিমাত ভারতের, আর কোন ভুলেই বা ডুবলো পাকিস্তান। বিশ্লেষণের মাধ্যমে এই ভিডিওতে আপনাদের এই সব কিছু দেখাবো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ফান্ডাদা। ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ধরনের যুদ্ধ সংক্রান্ত ভিডিও কিন্তু ইউটিউব খুব বেশি প্রমোট করে না, বিশেষ করে যেখানে আমেরিকার সমালোচনা রয়েছে। কিন্তু ওয়েস্টার্ন ন্যারেটিভকে যদি কাউন্টার করতে হয় তাহলে এই ধরনের ভিডিও বহু লোকের কাছে, অনেক লোকের কাছে পৌঁছানো জরুরি, বিশেষ করে যারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে রয়েছে। সুতরাং আপনারা, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া, যে আপনারা এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন, সবাইকে জানান যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল ইন্ডিয়া এবং এই পাকিস্তানের যুদ্ধে। তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করতে ভুলবেন না, লাইক করবেন যাতে ইউটিউব এই ভিডিওটাকে সাপ্রেস না করতে পারে। আর ফান্ডাদা তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ এই ধরনের দুর্দান্ত ভিডিও আমরা একের পর এক নিয়ে আসবো আপনাদের জন্য। এবারে ভিডিওতে ফিরি। পাকিস্তান কিন্তু কোনো সাধারণ মিলিটারি শক্তি ছিল না। আপনি যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে ইন্ডিয়ার যেখানে র্যাঙ্কিং 4, সেখানে পাকিস্তানের র্যাঙ্কিং কিন্তু খুব নিচে নয়, বিশ্বে 12 নম্বরে, 12। আর্মি স্ট্রেংথ যেখানে ইন্ডিয়ার 14 লাখের মতো, পাকিস্তানেরও কিন্তু 6.5 লাখ, অর্থাৎ প্রায় অর্ধেকের কাছাকাছি। যদি আপনি এয়ারফোর্স দেখেন তাহলে ইন্ডিয়ার যেখানে এয়ারক্রাফট 513টা জেট আছে, সেখানে পাকিস্তানের আছে 328টা, কম নয়। এরিয়াল ট্যাঙ্কার যেখানে ইন্ডিয়ার 6টা আছে, পাকিস্তানের 4টে আছে। ইন্ডিয়ার নেভিতে টোটাল স্ট্রেংথ যদি 293 হয়, পাকিস্তানেরও 121। এবং সেই সঙ্গে পাকিস্তান কিন্তু একটা নিউক্লিয়ার আর্সেনাল সম্পন্ন দেশ, আমি পরে আসছি। সুতরাং যদি আপনি দেখেন তাহলে ইন্ডিয়াকে যদি আমরা মিলিটারি স্ট্রেংথে 10 দিই, পাকিস্তানও কিন্তু 6, 6.5, 7 এরকম জায়গায় থাকবে। মানে এরকম নয় যে একদমই দুর্বল দেশ মিলিটারিলি, তা কিন্তু নয় পাকিস্তান। মানে পাকিস্তান আর ইন্ডিয়ার ডিফারেন্সটা আপনাদের আমি দেখালাম। এবার এর পার্সপেক্টিভে আমি আরেকটা ডিফারেন্স দেখাচ্ছি, রাশিয়া আর ইউক্রেন। রাশিয়ার যেখানে 8.5 লক্ষ সৈন্যবাহিনী সংখ্যা, সেখানে ইউক্রেনের 2 লাখ। আর এটা তাও স্থলবাহিনী। আপনি যদি দেখেন মানে নেভাল ফ্লিট স্ট্রেংথ, মানে নৌবাহিনী, যেখানে রাশিয়ার 605, ইউক্রেনের 38। টোটাল এয়ারক্রাফট যেখানে, ফাইটার এয়ারক্রাফট যেখানে রাশিয়ার 772টা, সেখানে ইউক্রেনের 70টা। আমি কম্প্যারিজন করে দিচ্ছি। যেখানে হেলিকপ্টার রাশিয়ার আছে 1,500-এর ওপরে, সেখানে ইউক্রেনের মাত্র 112টা। তাহলে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে রাশিয়ারকে যদি এখানে আমি মিলিটারি স্ট্রেংথে 10 ধরি, তাহলে ইউক্রেন খুব বেশি হলে 0.5 থেকে 1, এর ওপরে কিন্তু যাবে না। ইউক্রেনকে 1 নম্বর পাবে তাহলে রাশিয়াকে যদি আমি 10 দিই। তা এইরকম একটা কান্ট্রিতে যখন লড়াইটা শুরু হলো, সেই লড়াই কিন্তু আজকে 3 বছর চলছে, 3 বছর। এবং রাশিয়া কিন্তু ইউক্রেনের ওপর কাবু পায়নি। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, আমেরিকা সহ, তারা হেল্প করেছে এখন ইউক্রেনকে অস্ত্রশস্ত্র বা সাহায্য দিয়ে, কিন্তু সেটাও কিন্তু প্রথম 6 মাসে তারা করেনি। প্রথম 6 মাস কিন্তু ইউক্রেন রাশিয়াকে ডিফেন্ড করেছে নিজের অস্ত্রে, অথচ অস্ত্রের ইসে তারা কোনো কম্প্যারিজনেই আসে না। কিন্তু ইন্ডিয়া পাকিস্তান কিন্তু তা নয়।
আমি আবার আগের স্লাইডটায় যাচ্ছি। আপনি দেখুন এখানে কিন্তু যেখানে পাকিস্তানের ইন্ডিয়ার 513টা জেট আছে, পাকিস্তানের কিন্তু 328টা জেট প্লেন আছে, মানে ফাইটার জেট রয়েছে, ট্যাঙ্কার রয়েছে। তা সত্ত্বেও মাত্র 3 দিনে এই যুদ্ধকে শেষ করে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই জানেন পাকিস্তান কিন্তু একা ছিল না, তার পেছনে চায়না ছিল, তার পেছনে টার্কি ছিল। এরা দুজন মিলে পাকিস্তানকে কিন্তু সামরিক সাহায্য দিয়েছে। চায়না মিসাইল থেকে শুরু করে, এয়ারক্রাফট থেকে শুরু করে, এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে, রাডার থেকে শুরু করে সব দিয়েছে। টার্কি ড্রোন এবং মিসাইল দিয়েছে। তা সত্ত্বেও, এই এত কিছু সত্ত্বেও ভারত এই যুদ্ধটাকে 3 দিনে শেষ করে দেয়। এবং আপনারা জানেন ইন্ডিয়া যখন রিটালিয়েট করে তার আগেই পাকিস্তান ইনফ্যাক্ট নিউক্লিয়ার থ্রেটও দেয় যে আমাদের কাছে কিন্তু নিউক্লিয়ার আছে। বিশ্বের একমাত্র ইসলামিক কান্ট্রি যাদের নিউক্লিয়ার আর্সেনাল রয়েছে, তাদেরকেও মাত্র 3 দিনে, আরও প্রিসাইজলি বলতে গেলে মাত্র 3 ঘন্টায় তাদেরকে শেষ করে দেওয়া হয়। কিন্তু কী সেই স্ট্র্যাটেজি, চলুন এবার দেখি। আমরা দেখি যে কোন প্ল্যানে এই সাফল্য ভারতের, কোন প্ল্যানে। ইংরেজিতে একটা চমৎকার কথা আছে, নোবডি ইজ প্ল্যান টু ফেইল, দে ফেইল বিকজ দে ফেইল টু প্ল্যান। এই কথাটা এই ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে একদম পারফেক্টলি বসে যাবে। অ্যাকচুয়ালি পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে ইন্ডিয়ার সেনাবাহিনীর একটা মৌলিক পার্থক্য আছে, এই পার্থক্যটা বুঝতে হবে। ইন্ডিয়ার সেনাবাহিনীর যারা টপ র্যাঙ্কিং অফিসিয়ালস, তাদের মোটো হচ্ছে যে আমি আমার দেশকে কীভাবে রক্ষা করব। আর পাকিস্তানি সেনাবাহিনীর যারা টপ র্যাঙ্কিং অফিসিয়াল, তাদের মোটো হচ্ছে আমি নিজেকে এবং নিজের সম্পত্তিকে কীভাবে রক্ষা করব। এই বিষয়ে কয়েকদিন আগেই আমি একটা টিভি চ্যানেলেও দেখছিলাম, খুব সুন্দর একটা কথা বলেছিলেন আমাদের একজন এক্স আর্মি চিফ। তিনি বলেছিলেন ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের অফিসাররা বা টপ র্যাঙ্কিং অফিসিয়ালসরাও তারা যখন রিটায়ার করেন তখন তারা চিন্তা করেন আমি একটা মোটামুটি 3 BHK বা 4 BHK একটা ফ্ল্যাট কিনি, একটা মোটামুটি জায়গায়, বা একটা ছোট্ট বাড়ি কিনব। আর পাকিস্তানের সেনাবাহিনীর টপ র্যাঙ্কিং অফিসিয়ালসরা যখন রিটায়ার করেন তখন তারা আইল্যান্ড কেনেন, ইউরোপে, সাউথ ইস্ট এশিয়ায়, মরিশাসের কাছে তারা আইল্যান্ড কেনে। ডিফারেন্সটা এইখানে। অর্থাৎ পাকিস্তানের টপ র্যাঙ্কিং যে অফিসার্স, তারা নিজেদের সম্পত্তি তৈরি করতে এবং সেই সম্পত্তিকে রক্ষা করতে এত ব্যস্ত এবং এত প্ল্যান তারা সেখানে করে ফেলেন যে যুদ্ধের প্ল্যানটা পাকিস্তানের হয়ে তাদের করার সময় নেই। আমার মনে হয় এই জায়গাটায় এই দুটো সেনাবাহিনীর মধ্যে একটা ডিফারেন্স হয়ে গেছে। এবং দেখুন কি অদ্ভুত প্ল্যান ইন্ডিয়া করেছিল। স্যাপ স্ট্র্যাটেজি ইন্ডিয়ার। কী সেই স্ট্র্যাটেজি? স্পিড, অ্যাকিউরেসি এবং তার সঙ্গে প্রপার প্ল্যানিং। আপনারা ভেবে দেখুন, ইন্ডিয়া যখন প্রথম রিটালিয়েট করলো 9টা জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়ে, এই ঘোরানোর পরে ইন্ডিয়া কি ভেবেছিল পাকিস্তান চুপচাপ বসে থাকবে? তারা স্টেটমেন্ট দিল যে আমরা নন এসকেলেটরি, আমরা শুধু জঙ্গি ঘাঁটি ঘুরিয়েছি, কোনো পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্টকে টার্গেট করা হয়নি, কোনো সিভিলিয়ানকে টার্গেট করা হয়নি, স্টেটমেন্ট আছে। কিন্তু মাথার ভেতরের প্ল্যানিংয়ে সেখানে কি তারা ভেবেছিল পাকিস্তান হাত গুটিয়ে বসে যাবে আমরা নন এসকেলেটরি বলার সঙ্গে সঙ্গে? না, তারা জানতো যে এটা রিটালিয়েট পাকিস্তান করবে। পাকিস্তান চুপ করে বসবে না আমরা যদি এই 9টা জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিই। কারণ এই প্রথম ইন্ডিয়া কোনো একটা মানে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে পাকিস্তানে গিয়ে কিন্তু হামলা করছে, সুতরাং পাকিস্তান চুপ করে বসবে না। আমরা বিশ্বের কাছে এরকম রাখলাম, কিন্তু আমরা ভেতরে ভেতরে প্রিপেয়ার ছিলাম যে পাকিস্তানের রিটালিয়েশন আসবে। এবং দেখুন তারপরে এই 7 তারিখের এই ঘটনার পরে পরপর 3 দিন পাকিস্তান রিটালিয়েট করে, 7, 8, 9।
এবং সেই রিটালিয়েশনটাকে পুরোপুরি ইন্ডিয়ান বাহিনী আটকে দেয়। পারফেক্ট কোঅর্ডিনেশন আর্মি, নেভি এবং এয়ারফোর্সের। কেন আটকানো গেছিল? কারণ প্ল্যান করা ছিল, প্ল্যানিংটা ছিল সেই রকম। এবং তারপরে যখন পাকিস্তান রিটালিয়েট করলো 3 দিন ধরে, ইন্ডিয়া কিন্তু তার সমস্ত সিস্টেমগুলোকে টেস্ট করে নিল। এয়ার ডিফেন্স ঠিক হয়েছে কি না, আমাদের যে যে জিনিসগুলো আমরা করেছি সেগুলো, আমাদের তো মেন থ্রেট তো চায়না, এবং চায়নার যে মিলিটারি আর্সেনাল সেগুলোকে আমরা কতটা প্রতিহত করতে পারছি। চায়না কিন্তু মানে ম্যাক 5-এর ক্রুজ মিসাইলও লঞ্চ করেছিল, PL-15 যেটা একটা এসে পড়েছে ইন্ডিয়ার মারতে, PL-15E, যেটা একদম পুরো সিস্টেমটাই পাওয়া গেছে। তো এগুলো তারা পাঠিয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। তার কারণ ইন্ডিয়া সৈন্যবাহিনীর সেই প্ল্যানটা ছিল। আর কি প্ল্যান করেছিল বলছি, এই তো 7-8-9 তো পাঠিয়েছিল, আবার ইন্ডিয়া রিটালিয়েট করবে। এই রিটালিয়েট করার প্ল্যানটা দুর্দান্ত করেছিল। এটা তো আমরা জানি যে এই জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল। এটা আগের ভিডিওতে আমি ডিটেলে অ্যানালিসিস করেছি। যদি আপনারা সেই ভিডিওটা এখনও না দেখে থাকেন তাহলে প্লিজ গিয়ে দেখে নিন, আমি ডেসক্রিপশান আর ওপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। এরপরে ইন্ডিয়া যখন রিটালিয়েট করলো, তখন ইন্ডিয়া একটা অদ্ভুত প্ল্যান করেছিল, যেটা বোধহয় বিশ্বের এই যুদ্ধের ইতিহাসে একটা চ্যাপ্টার লিখে দিল, চিরকাল থাকবে। ইন্ডিয়া কি করলো, এই প্লেনগুলোকে ভালো করে দেখুন। এগুলো ঠিক প্লেন নয়, এগুলো হচ্ছে বেসিক্যালি ড্রোন। এই ড্রোনগুলো যখন যুদ্ধাভ্যাস হয় তখন ইউজ করা হয়। এই ড্রোনগুলোর একটা বিশেষত্ব আছে। এই ড্রোনের আপনি এই পেছনের এই অংশটা দেখুন, এই অংশটা এই ড্রোনের সঙ্গে এক্সট্রা লাগানো যায়। এখন যুদ্ধাভ্যাসের সময় কি হয়, ধরুন আমরা মিসাইল ডিফেন্স সিস্টেম টেস্ট করছি, অর্থাৎ আমরা আমাদের একটা শত্রুপক্ষের প্লেন ভেতরে ঢুকেছে, সেই প্লেনটাকে আমরা আমাদের ডিফেন্স সিস্টেম দিয়ে মারব। এখন বাস্তবে তো একটা প্লেনকে ঢুকিয়ে দেওয়া যায় না, কারণ মিসাইল যখন অ্যাটাক হবে সে তো মারবেই, সেইভাবে তো আমরা তাকে তৈরি করেছি, তাহলে তো প্লেনটা ভুগে চলে যাবে। তো তখন এই ধরনের এই ড্রোনগুলো ইউজ হয়। এটা বিভিন্ন মানে ইউকে থেকেও আমরা এরকম প্রচুর ড্রোন নিয়েছি। এখন অবশ্য এই ড্রোনগুলো ইন্ডিয়া নিয়ে বানাচ্ছে, ইন্ডিয়া ফাইটার প্লেনও বানাচ্ছে, সুতরাং এগুলোও বানাচ্ছে। তো এই ড্রোনের এই যে অংশটা থাকে, এই অংশটা এক্সট্রা জোড়া হয় সিগন্যাল এমিট করার জন্য। অর্থাৎ এই যে ড্রোনটা, এটা মিমিক করতে পারে যে কোনো যুদ্ধ প্লেনের সিগন্যালকে। মানে ধরুন আমরা F-16 এগেনস্ট মিসাইল সিস্টেম দিয়েছি, এবার এইখানে এমনভাবে এটাকে প্রোগ্রাম করা হলো, এটা F-16 যে ডিজিটাল সিগনেচার সেটাকেও এমিট করবে। এবার F-16 ডিজিটাল সিগনেচার এমিট করলে রাডারে কি ধরা পড়বে যে F-16 আসছে, তখন রাডার সেই অনুযায়ী ক্যালকুলেট করে মিসাইল লঞ্চ করবে যেটা F-16কে মারবে। তো সেই জিনিসটা এখানে করা যায়। এটা যে কোনো প্লেন, আর আপনি চাইলে রাফাল, চাইলে সুখোই, চাইলে F-16, চাইলে JF-17, JF-20, যে কোনো আপনি এটাকে প্রোগ্রাম করে সেইটাকে আপনি রিলিজ করতে পারেন এখান থেকে, তাতে করে রাডারে ধরা পড়বে যেন সেই প্লেনটা আসছে। ইন্ডিয়া কি করেছে, প্রথমে এই ধরনের 5-6টা প্লেন মানে ড্রোনকে পাঠিয়েছে, যেখানে এই তলায় যে এই প্রোগ্রাম করা যে যন্ত্রটি রয়েছে সেটিকে প্রোগ্রাম করা হয়েছে যাতে এটা রাফালের যে সিগনেচার সেটা এমিট করতে যায়। এবার এটা পাকিস্তান এয়ার স্পেসে ড্রোনটাকে ফ্লাই করানো হয়েছে। যেই ফ্লাই করানো হয়েছে সঙ্গে সঙ্গে পাকিস্তানি রাডার সেটা ধরেছে যে রাফাল আসছে। তারা ডেটা পাঠিয়েছে কন্ট্রোল সেন্টার সেই ডেটা প্রসেস করে দেখেছে, আরে তো রাফাল পাঠিয়েছে ইন্ডিয়া। এবং এটা প্ল্যানই ছিল, ইন্ডিয়া 3 দিন ধরে চুপচাপ বসেছিল, এই যে পাকিস্তানও জানতো যে কিছু একটা ইন্ডিয়া করবে, এবং তারা সেই ফাঁদে পা দিয়েছে, হয়েছে রাফাল আসছে। এইবার কিন্তু এই ড্রোনটাতে ইন্ডিয়া আরেকটি কাজ করেছে, সেটা হচ্ছে এর ওপরে একটা ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম বা ইলেকট্রনিক রাডার এখানে বসিয়ে দিয়েছে, যেটা সার্ভিলেন্স রাডার বসিয়ে দিয়েছিল। এইবার যে মুহূর্তে এই রাডার সিস্টেমগুলো এটাকে ট্র্যাক করেছে, রাডার সিস্টেম কীভাবে ট্র্যাক করে আপনাদের আমি একটু দেখাই।
এই দেখুন এইভাবে রাডার সিস্টেম কাজ করে। এখানে রাডারটা থাকে, রাডার একটা সিগন্যাল এমিট করতে থাকে। এবার যে মুহূর্তে কোনো একটা বস্তু এই রাডার সিগন্যালের মধ্যে আসবে, সঙ্গে সঙ্গে সেখান থেকে রাডার সিস্টেম, রাডারের যে রেটা সেটা এখানে বাধাপ্রাপ্ত হবে এবং ফিরে আসবে আবার রাডারের কাছে। এটা অবশ্য খুব সিম্পল, মানে এরকমভাবে মানে করা হয় না, আরও অনেকগুলো পয়েন্ট থাকে। অ্যাকচুয়ালি রাডার সেকশন এক একটা প্লেনের এক এক রকম হয়, রিফ্লেকশনটা সরাসরি এই রাডারেই আসে না, সেটা গিয়ে বিভিন্ন জায়গায় যায়, সেজন্য একটু ডিস্ট্রিবিউট করে ছড়ানো থাকে, কিন্তু সেটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। আমি এই ভিডিওতে সেটা মানে আমি সেটা বলছি না, কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে যে একটা সিগন্যাল রাডার এমিট করে আর একটা সিগন্যাল ওই বস্তুতে ধাক্কা খেয়ে ফিরে আসে, এই দুটো থেকে ক্যালকুলেশন করে ওই জিনিসটাকে আইডেন্টিফাই করা হয়। এইবার এই যে ড্রোনটা, যেহেতু এটা ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম ওখানে লাগানো ছিল এবং সেটা সার্ভিলেন্স রাডার লাগানো ছিল, ও কি করেছে, ও যেই রাডার থেকে সিগন্যালটা ওর কাছে পৌঁছেছে, ওর সিগন্যাল তো রাডার পেয়েছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ও আইডেন্টিফাই করেছে যে রাডারটা কোথায় আছে। এইটা আইডেন্টিফাই করে ও সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে সেই ডেটাটা ইন্ডিয়াকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু শুধু রাডার সিস্টেম তো অ্যাক্টিভেট করলে হবে না, এই রাডার সিস্টেমের সঙ্গে থাকে এয়ার ডিফেন্স ইউনিট। মানে আমি ব্যাপারটা আরেকবার দেখাই আপনাদের। এটা দেখুন, ইসরায়েলের যে আয়রন ডোম তার একটা এরকম ধরনেরই এয়ার ডিফেন্স সিস্টেম থাকে। এই এয়ার ডিফেন্স সিস্টেমে একটা রাডার সিস্টেম ইউনিট থাকে, একটা কন্ট্রোল সেন্টার থাকে, আর একটা মিসাইল ফায়ারিং ইউনিট থাকে। রাডার সিস্টেম ধরবে যে কোনো একটা কিছু এসছে, সে সেটাকে কন্ট্রোল সেন্টারে পাঠাবে, কন্ট্রোল সেন্টার সেটাকে অ্যানালাইজ করে থ্রেটটাকে বুঝবে যে কী ধরনের থ্রেট আছে, যে ডিসাইডস ইফ প্রজেক্টাইল পোজেসেস আ সিকিউরিটি থ্রেট। যদি সিকিউরিটি থ্রেট মনে হয় তখন এই ও অ্যাক্টিভেট করবে এয়ার ডিফেন্স ইউনিটকে। সে এবার গিয়ে মিসাইল বা অন্যান্য যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা দিয়ে এটাকে নিউট্রালাইজ করবে। এখন রাডার সিস্টেম যে মুহূর্তে পাকিস্তানের ধরেছে যে রাফাল আসছে, সঙ্গে সঙ্গে প্যানিক খেয়ে গিয়ে ওরা কি করেছে, সব কটা ওদের এয়ার ডিফেন্স ইউনিটকে অ্যাক্টিভেট করে দিয়েছে। এবার এয়ার ডিফেন্স ইউনিটেও কিন্তু রাডার থাকে, সেই রাডারটাও এও ট্র্যাক করছে, তখন ও ট্র্যাক করছে, কারণ ট্র্যাক না করলে ও তো মারতে পারবে না, সুতরাং ওকেও ট্র্যাক করতে হবে। ফলে ওই এয়ার ডিফেন্স সিস্টেমের ইউনিটও অ্যাক্টিভ করে দিয়েছে। অর্থাৎ এই 5-6টা ড্রোনের মাধ্যমে পুরো পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এক্সপোজড হয়ে গেছে, পুরো এক্সপোজড হয়ে গেছে। তারা কোথায় কোথায় এয়ার ডিফেন্স সিস্টেম রেখেছে, কোথায় কোথায় রাডার আছে, এভরিথিং এক্সপোজড। এবং পুরো ডেটাটা স্যাটেলাইটে গেছে এবং স্যাটেলাইট থেকে সোজা ইন্ডিয়ার কন্ট্রোল সেন্টারে চলে এসছে। আর এই 9টা ড্রোন, এই 5-6টা ড্রোন আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার সে বলেছিল আমরা 5খানা রাফালকে গুলি করে নামিয়েছি। অ্যাকচুয়ালি সেই 5টা হচ্ছে এই ড্রোন 5-6টা, তাদেরকে ওরা গুলি করে নামিয়েছে। গুলি করে তো তারা নামিয়ে নিয়েছে, কিন্তু ততক্ষণে ডেটা চলে গেছে ইন্ডিয়ার কাছে। আর সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ওর প্রায় সঙ্গে সঙ্গে, অর্থাৎ ওরা এয়ার ডিফেন্স সিস্টেমকে অন্য জায়গায় সরানোর কোনো সময় পায়নি, সঙ্গে সঙ্গে সুখোই টেক আপ করেছে। এই সুখোইকে ইন্ডিয়া কিন্তু ম্যাসিভ চেঞ্জ করেছে। এই হচ্ছে সেই সুখোই। তো এবার সুখোইয়ে এই সেলফ প্রোটেকশন জ্যামার একটা লাগানো হয়েছে, ও একটা জ্যামার এখানে ডিআরডিও ফিট করে দিয়েছে। আমরা রাডার সিস্টেম বুঝে গেছি কোথায় আছে। এবার সঙ্গে সঙ্গে সুখোই করেছে কি, সে এই রাডারগুলোকে জ্যাম করে দিয়েছে এই যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের মাধ্যমে, ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেমের মাধ্যমে, যেটা একদম অ্যাডভান্সড লেটেস্ট, সেটার মাধ্যমে পুরো পাকিস্তানের পুরো রাডার সিস্টেমটাকে পুরো জ্যাম করে দিয়েছে। মানে এই সিস্টেমটাকে নাম এরা দিয়েছে ব্লাইন্ড আই, অর্থাৎ এই সিস্টেমটা অ্যাক্টিভেট করে যদি এটাকে ওই জ্যামারকে তাক করা করে ইলেকট্রনিক বিম দেওয়া হয়, তাহলে পরে রাডার পুরো অন্ধ হয়ে যাবে। এখনকার একদম লেটেস্ট রাডারগুলো অবশ্যই এটাকে বাইপাস করতে পারে, কিন্তু এইটা এক্সপোজ করে দিয়েছে চীনের ওই HQ-9 যে এয়ার ডিফেন্স সিস্টেমকে, সেটাকে এবং তাদের রাডারগুলোকে। কারণ সেটা চীন ক্লেম করে যে সেটা একদম অ্যাডভান্স, কিন্তু সেটা বহু পুরনো। সেগুলো আমরা পরে আসবো অন্য ভিডিওতে, খুব ডিটেল ভিডিও হয়ে যাবে। তো সেইটা পুরোপুরি জ্যাম হয়ে গেছে। সুখোই এই জ্যামটা করে দিয়েছে, জ্যাম করতেই ওদের পুরো রাডার সিস্টেম অন্ধ হয়ে গেছে। এইবারে ঢুকেছে হচ্ছে সুখোই আর রাফাল।
রাফাল ক্যারি করেছে হচ্ছে স্কাল্প মিসাইলকে, আর সুখোই ব্রহ্মোস ক্যারি করেছে। এবার পাকিস্তানের তখন সমস্ত রাডার অন্ধ, এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে তখন গিয়ে হিট করেছে এরা, কারণ ডেটা তো ওদের কাছে চলে এসছে যে কোথায় আছে। আর এয়ার ডিফেন্সকে নড়ানোর কোনো সময় পায়নি ওরা, কারণ মানে ব্রাহ্মোস ওই প্লেন থেকে যখন ছোড়া হয়েছে সুখোই থেকে, তখন ওইটা ওই এয়ার ডিফেন্স ইউনিটে পৌঁছতে সময় নিয়েছে 1-1.5 মিনিট, এবং তার মধ্যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ওরা নষ্ট করে দিয়েছে। তাহলে পাকিস্তানের রেডার ব্লাইন্ড হয়ে গিয়েছিল, এয়ার ডিফেন্সগুলোকে সব ভেঙে দিল। বাকি পড়ে রইল হচ্ছে এইবার পাকিস্তান লাস্ট রিসর্ট ছিল, সেটা হচ্ছে তারা এয়ারফোর্স দিয়ে আক্রমণ করতে পারতো ইন্ডিয়াকে। এইখানে ইন্ডিয়া তার পাকিস্তানের 12টা এয়ারবেসের মধ্যে 11টা এয়ারবেসকে গুড়িয়ে দিল তার ব্রহ্মোস দিয়ে। একসঙ্গে এই 11টা এয়ারবেসে তারা অ্যাটাক করে, সুখোই দিয়ে, সুখোই থেকে ব্রহ্মোসকে ছোড়া হয়, এবং একসঙ্গে 11টা এয়ারবেসকে করে সেইখানে মানে আপনারা দেখেছেন যে সমস্ত রানওয়ের মধ্যে ক্রেটার তৈরি করে দেওয়া হয়। হ্যাঙ্গারে গিয়ে ব্রহ্মোস অ্যাটাক করে, যে হ্যাঙ্গারে ওদের প্লেন রাখা ছিল, অ্যাওয়াক্স রাখা ছিল, এই সমস্তকে একসঙ্গে গুড়িয়ে দেয়। এবং পাকিস্তান প্লেন ফ্লাই করার অবস্থাতেই ছিল না, সিম্পল। তারা প্লেন ফ্লাই, তাদের প্রথমে আগে রাডার সিস্টেমকে ব্লাইন্ড করা হয়েছে, তারপরে কিছু রাডার সিস্টেম ধ্বংসও করা হয়েছে, পুরো এয়ার ডিফেন্স সিস্টেম যেখানে যেখানে ছিল 2-3টে জায়গাতে সবগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে যাতে প্লেন উঠতে না পারে তার ব্যবস্থাও করে দিয়েছে। কিরানা হিল স্টিলস তো আছেই, সেগুলো আমি বলেছি এর আগে, ওগুলো পরে আসবো ওগুলো নিয়ে। তো এইটা হয়ে যাওয়ার পরে পাকিস্তান একদম রিয়েলি প্যানিকড হয়ে গেছে, কারণ তারা কোনো কিছু দিয়েই আর রিটালিয়েট করতে পারছে না। তাদের না এয়ার ডিফেন্স সিস্টেম আছে, না মিসাইল কাজ করছে, না কন্ট্রোল ইউনিট কাজ করছে। মেন যে কন্ট্রোল ইউনিট ছিল নূর খানের, পুরো ধ্বংস করে দিয়েছে মেইন কন্ট্রোল ইউনিট। ফাইটার এয়ারপ্লেন তারা ফ্লাই করানোর অবস্থাতে ছিল না, টোটালি ডিস্ট্রাক্ট করে দিয়েছে। এই দেখুন, ইন্ডিয়াস ডিপ স্ট্রাইক আন্ডার অপারেশন সিন্দুর, পাকিস্তানস এয়ার ডিফেন্স ডিস্ট্রয়েড, এয়ার ডিফেন্সকে ডিস্ট্রয় করে দিয়েছে। আর তারপরে এই সুখোই থেকে ব্রহ্মোস গিয়ে 11টা এয়ারবেসকে ডিস্ট্রয় করেছে, তার সঙ্গে বেশ কিছু প্লেন ডিস্ট্রয় করেছে, কারণ হ্যাঙ্গারে গিয়ে মেরেছে, প্রচুর মিলিটারি পার্সোনাল গিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, ওরা তাদের ফাইটার এয়ারক্রাফট মানে F-16 হোক বা JF-17 হোক, সেগুলো ফ্লাই করাতে পারেনি, তার আগেই সেগুলো নষ্ট হয়ে গেছে। একসঙ্গে অ্যাটাকটা করা হয়েছে, এবং মাত্র 15টা ব্রহ্মোস, মাত্র 15টা, একটা নিউক্লিয়ার পাওয়ার নেশনকে পঙ্গু করে দিয়েছে। স্পিড, অ্যাকিউরেসি, পারফেক্ট কোঅর্ডিনেশন অ্যান্ড প্রপার প্ল্যানিং, ডান। এই হচ্ছে সেই হিরো ব্রহ্মোস। আপনি ভাবুন, 15টা ব্রহ্মোস যা করেছে, গোটা পুতিনের সেনাবাহিনী ইউক্রেনে আজ অবধি সেটা করে উঠতে পারেনি। বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলারের লস রাশিয়ার, কিন্তু শুধুমাত্র মাথা ইউজ করে, পারফেক্ট স্ট্র্যাটেজি বানিয়ে, মাত্র 15টা ব্রহ্মোস ইউজ করে তারা পাকিস্তানের মতো একটা নিউক্লিয়ার ক্যাপাবল নেশনকে পঙ্গু করে দিয়েছে, তাদের মিলিটারি ক্যাপাবিলিটিকে পঙ্গু করে দিয়েছে। তার সঙ্গে আরও অন্যান্য লস তো আছেই। তাহলে আর একদিন যদি ইন্ডিয়া সময় পেত, তাহলে গোটা পাকিস্তানকে, মানে পাকিস্তানের এই কী বলে এয়ার ডিফেন্স সিস্টেম তো ছেড়ে দিন, ওদের এয়ারপ্লেনও বোধহয় একটাও বেঁচে থাকতো না। ওরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে কোনোভাবে এই যুদ্ধটা বন্ধ করাতে চেয়েছে। গোটা ওয়েস্টের সমস্ত দেশগুলোকে তারা পা জড়িয়ে ধরেছে, শিগগির বন্ধ করে, পাকিস্তানের আর কিচ্ছু থাকবে না। আর কি করেছি আমরা সেই বর্ণনা তো ডিজিএমও সাহেব দিয়েইছেন আমাদের অফিসিয়াল, যে আপনারা সবাই দেখেছেন। আমি এর পরের ভিডিওতে ওনার ক্লিপিংটা নিয়ে আসব, যাতে আরও বেশি বিষয়টা পরিষ্কার হয়। একটা এই যে পোস্ট অপারেশনে সিন্দুরের
পাকিস্তানের মোটামুটি ফাইন্যান্সিয়াল লসের একটা এস্টিমেট করা হয়েছে। দেখা গেছে যে মোটামুটিভাবে এখন যে এস্টিমেট দাঁড়াচ্ছে তাতে মোটামুটিভাবে পাকিস্তানের লস প্রায় $60 বিলিয়ন। আর যদি নিউক্লিয়ার ফ্যাসিলিটি হিট হয়ে গিয়ে থাকে তাহলে তো সেই এস্টিমেট কোথায় গিয়ে পৌঁছবে তার কোনো হিসেবই পাওয়া যাবে না। তাহলে আজকের মতো এই ভিডিও এখানেই না, এই ভিডিওটা আমি শেষ করব ইন্ডিয়ান আর্মিরই এই ভিডিওটা দেখিয়ে। चाहता हूँ अब तुम संकल्प सुनाता हूँ, याचना नहीं अब रण होगा, जीवन जय की मरण होगा। जब नाश मनुज पर छाता है, पहले विवेक मर जाता है। हित वचन नहीं तूने माना, मैत्री का मूल्य न पहचाना, तोले मैं भी अब चाहता हूँ, अंतिम संकल्प सुनाता हूँ। जय हिंद, वंदे मातरम।